আসতে সাহায্য করো, আমরা যাতে করে একটি বড় ক্লাস নিয়ে প্যাসেজ ন্যারেশনটি পড়াতে পারি। এইবার তোমাদেরকে বলি যে প্যাসেজ ন্যারেশন আর নর্মাল ন্যারেশনের মধ্যে পার্থক্যটা কি বলবো। পার্থক্য আসলে গ্রামাটিক্যালি খুব বেশি কিছু না। এক নাম্বার পার্থক্য হচ্ছে প্যাসেজ ন্যারেশন একটা বড় স্টোরি থাকে, হ্যাঁ একটা বড় প্যাসেজ থাকে এবং পুরো প্যাসেজটাকেই তোমাকে ন্যারেশন করতে হয়, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হয়। আমরা একটা জিনিস জানি যে যখন সাধারণ ন্যারেশনের ক্ষেত্রে যখন একটা কথা কাউকে বলা হয় যে আমি বলছি যে প্লিজ লিসেন টু মি, হ্যাঁ আমি যদি তোমাকে বললাম যে রাকিব সেড প্লিজ লিসেন টু মি, এই বাক্যটিতে যদি আমরা নর্মাল ন্যারেশনটা করি তাহলে আমরা বলবো যে রাকিব টোল্ড দ্য পারসন অথবা রাকিব সেড টু দ্য পারসন লিসনিং টু, এই যে পারসন লিসেনিং এই জিনিসটা, অথবা রাকিব টোল্ড দ্য লিসেনার, এভাবে করে বলবো, তাই তো? যেহেতু প্লিজ বলেছে আমরা টোল্ড না বলে রিকোয়েস্টেড বলতে পারি। রাকিব রিকোয়েস্টেড the listener to listen to him, তাই তো? এখন প্যাসেজ ন্যারেশনে যেটা হয় যে আমরা এই লিসেনার কথাটা লিখতে পারি না, তার কারণ হচ্ছে তোমাকে প্রথমত খুঁজে বের করতে হবে যে ওই বাক্যে আসলে কাকে বলা হচ্ছে। এই বাক্যের মধ্যে যদি ওই ভদ্রলোকের কথা উল্লেখ নাও থাকে, পরবর্তীতে প্যাসেজের অন্য কোথাও তোমাকে খুঁজে বের করতে হবে যে এই রাকিব আসলে কাকে কথাটা বলছে, কোন স্টুডেন্টকে বলছে না হায়দারকে বলছে না জানি না আমি অন্য কাউকে বলছে। সেই ক্ষেত্রে যদি ধরো প্যাসেজের পরবর্তী বাক্যে থাকে এন্ড দ্য স্টুডেন্ট রেসপন্ডেড, তখন এখানটাতে দ্য লিসেনার না দিয়ে যেটা তোমাকে ব্যবহার করতে হবে দ্য স্টুডেন্ট। সো তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম যে দাবি সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সবার আগে প্যাসেজটা পুরোপুরি দেখবে, পুরোপুরি পড়ে ফেললে তোমার বুঝতে পারবে যে কোন দুটো মানুষের মধ্যে আসলে কনভারসেশন হচ্ছে। একটা সাধারণ ন্যারেশনে সাধারণত কোন দুটো মানুষের মধ্যে ন্যারেশন হচ্ছে এটা স্পষ্টভাবে অনেক সময় বোঝা যায় না, কিন্তু প্যাসেজ ন্যারেশনে যেহেতু প্যাসেজটা অনেক লম্বা হয় সেক্ষেত্রে অনেকেই এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি সেখান থেকে দেখে নিতে পারো। ইতোমধ্যে প্রায় 200 বন্ধু আমাদের সাথে যোগ দিয়েছে। একজন জিনিস টোল্ড বললে ভুল হবে কিনা, টোল্ড বললে সামান্য একটু ভুল হয়ে যাবে, কারণ দেখো প্লিজ বলা আছে, কিন্তু যখন প্লিজ বলা হয় তখন আস্কড টু বা রিকোয়েস্টেড টু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ প্লিজ এর মধ্যে কিন্তু না অনুরোধের ব্যাপার আছে। হ্যাঁ আমি যদি প্লিজ বলি সেক্ষেত্রে রিকোয়েস্টেড বা আস্ক এই জিনিসটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। অনেক অনেক বন্ধু আমাদের সাথে জয়েন করেছো, এই 173 জন বন্ধু যদি ভিডিওটি শেয়ার করো তাহলে আরো অনেক বন্ধু আমাদের সঙ্গে এই অসাধারণ ক্লাসটিতে জয়েন করতে পারবে। তোমরাই 10 মিনিট স্কুল তোমাদের উপস্থিতি আমাদের প্রত্যেকটি ক্লাসকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। এইবার যে প্রথম যে রুলটা আমি তোমাদেরকে বললাম যে সবার আগে কাজ হচ্ছে অবশ্যই পুরো প্যাসেজটা পড়ে দেখবে, তাহলে বুঝতে পারবে কার কার মধ্যে কথা হচ্ছে। এবার চলো আস্তে আস্তে ভিতরের কিছু নিয়ম বোঝার চেষ্টা করি। আজকে অনেকগুলো নিয়ম আমরা প্যাসেজ ন্যারেশনের ভিতর থেকে শেখার চেষ্টা করব এবং তার সাথে অনেকগুলো প্র্যাকটিসও আমরা করে ফেলবো। প্রথম যে নিয়মটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি তার জন্য এই এক্সাম্পল দুটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে এক্সাম্পল দুটো পড়ে শোনাই, আমি তোমাদেরকে অনুরোধ করবো এগুলি ন্যারেশন করবার চেষ্টা করবার জন্য, কিন্তু আমি এখান থেকে আসলে একটা পয়েন্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, will you come to my house tomorrow? I asked Tamim. You look a little bit like my mother. মাঝখানটাতে আছে হচ্ছে Jerry said to the, দুটো কিন্তু আলাদা আলাদা বাক্য, হ্যাঁ আমি এক প্যাসেজের অংশ হিসেবে বলছি না, আলাদা দুটো প্যাসেজে আলাদা দুটো বাক্য, আনরিলেটেড। You look a little bit like my mother, Jerry said to the nanny, especially when you smile. একটা মজার ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে ইনভার্টেড কমার পরে যদি থাকে I asked Tamim বা দুটো ইনভার্টেড কমার মাঝখানে যদি থাকে Jerry said to the nanny, এই প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই জিনিসটিকে আগে নিয়ে আসতে হবে। দেখি তোমরা কেউ সঠিক উত্তর করতে পেরেছো কিনা। হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। মোস্তাকিব হোসেন বলেছে যে ভাইয়া
আচ্ছা, জিনিসটা আরেকটু নিচে নামানো দরকার বন্ধুদের জন্য। ঠিক আছে, জিনিসটা আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এইবার তোমরা অ্যানসার করবার চেষ্টা করো। উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, এটার অ্যানসার কি হবে? আই আস্ক তামিম। তোমাদেরকে আমি যে হিন্টটা দিতে চাই তা হচ্ছে এই যে আই আস্ক তামিম, এই কথাটি আগে চলে আসবে। তাহলে কি হবে? আই আস্ক তামিম, এই যে উইল ইউ, তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে, এমন কোয়েশ্চেন থাকে যেটার উত্তর ইয়েস অথবা নো দ্বারা করা সম্ভব, সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার করব। দেখো, উইল ইউ, তুমি কি আসবা, এর উত্তর কিন্তু হয় হ্যাঁ, না হলে না। সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব ইফ। আই আস্ক তামিম ইফ হি would come to my house the next day. I asked Tamim if he would come to my house the next day. আমার যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে যদি বাক্যে লাস্টেও থাকে এই আই আস্ক তামিম কথাটা, তাহলে কথাটিকে তোমাকে ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে। দেখেছো, আমি পরবর্তী যখন চেঞ্জ করেছি তখন আই আস্ক তামিম কথাটিকে কিন্তু সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, সাহাবি হাসান, নাইম হাসান সবার উত্তর সঠিক হচ্ছে। আদি বাক্তাব অনেকের উত্তরই কিন্তু সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। একইভাবে এই বাক্যটিকে যখন আমরা ন্যারেশন করব, হ্যাঁ তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই বাক্যটিকে যদি আমরা ন্যারেশন করি তাহলে কিন্তু আর মাঝখানে থাকবে না, এইটা সরাসরি আগে চলে যাবে। যেমন আমরা সেক্ষেত্রে বলবো জেরি টোল্ড দ্য ন্যানি, আমরা এখানটাতে করার চেষ্টা করি জিনিসটা, ঠিক আছে? জেরি টোল্ড দ্য ন্যানি that she looked, এরপরে বাকিটা যা আছে তাই কিন্তু থাকবে, that she looked like his mother especially when she smiled। হ্যাঁ, আমার মেইন পয়েন্টটা হচ্ছে এই জিনিসটাকে আমাদেরকে অবশ্যই আগে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাদের ভুল করলে অবশ্যই চলবে না। অনেকেই ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদেরকে এই রিপোর্টেড ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্ব যেটাকে বলে আই আস্ক, এই রিপোর্টিং ভার্বটাকে আমাদের যদি পরে থাকে বা মধ্যে থাকে, রিগার্ডলেস আমাদেরকে সেটিকে সামনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের রুল নাম্বার 1। এবার চলো আমরা রুল নাম্বার 2 তে যাবার চেষ্টা করি। আচ্ছা, রুল নাম্বার 2 হচ্ছে, আচ্ছা রুল নাম্বার 2টা খেয়াল করো। জিহান said to Shams, did you finish editing the videos? Shams said yes। এইখানটাতে খেয়াল করছো যে আমাদের একটা কনভারসেশন চলছে জিহান এবং শামসের মধ্যকার। সমস্যা হচ্ছে শামসের একটা বাক্যে শুধুমাত্র ইয়েস আছে, এইটা হচ্ছে সমস্যা। এই যে সেকেন্ড পার্টটা দেখছো, তোমরা চেষ্টা করি পুরো জিনিসটাকে ন্যারেশন করবা, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট। ওয়ালিউল্লাহ মিরাজের উত্তর সঠিক। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলি। এই জিনিসটা তো সবাই বুঝতে পারছে, জিহান সেড টু শামস, ডিড ইউ ফিনিশ এডিটিং দ্য ভিডিও। খুবই সহজ, যে জিহান আস্কড শামস ইফ হি হ্যাড, আচ্ছা এটা আমি করে দিই, ঠিক আছে? জিহান আস্কড শামস, আবারও বলছি যদি ইয়েস অথবা নো এর কোশ্চেন থাকে তাহলে ইফ এবং ওয়েদার অ্যাড করতে হবে, তাই তো? জিহান আস্কড শামস ইফ হি হ্যাড, আগের ক্লাসে বলেছিলাম যদি এইখানটাতে পাস্ট ইনডেফিনিট থাকে ডিড ইউ, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ইফ হি হ্যাড ফিনিশড এডিটিং the videos, ঠিক আছে? আমরা জানি যে প্রশ্নের ক্ষেত্রে এই যে পরবর্তীতে ইনডিরেক্ট স্পিচে কোনো কোশ্চেন মার্ক হয় না, কারণ আমরা এটিকে কিন্তু একই সাথে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সও পরিণত করেছি। জিহান আস্কড শামস ইফ হি হ্যাড ফিনিশড এডিটিং দ্য ভিডিওস।
এই পর্যন্ত আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, এটা ভেরি সহজ, ভেরি ইজি। শামস সেড ইয়েস, এই জায়গাটাতে আমাদের প্রবলেম হয়। এইটা যেটা করতে হবে, দেখি তোমরা কি উত্তর করেছো। আফিয়া বলছো শামস রিপ্লাইড দ্যাট হি হ্যাড, অনামিকা বলছে শামস অ্যাগ্রিড। না, একটু ভুল হয়ে যাচ্ছে, শামস কিন্তু অ্যাগ্রি করছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে শামস রিপ্লাইড, এই জিনিসটা ইম্পর্টেন্ট, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, এইটা হচ্ছে সঠিক উত্তর। এই অ্যাফার্মেটিভ কথাটা তোমাদেরকে উত্তরে লিখতে হবে যে সে অ্যাফার্মেটিভে উত্তর দিল। দেখো, ইয়েস মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, নো মানে হচ্ছে নেগেটিভ। এই জায়গায় যদি শামস বলতো যে নো, তাহলে এখানটাতে হয়ে যেত হচ্ছে নেগেটিভ, তাই তো? যে শামস রিপ্লাইড ইন দি নেগেটিভ, এই দিটা দিতে ভুলো না কিন্তু, আবার দিটা ইম্পর্টেন্ট, শামস রিপ্লাইড ইন দি নেগেটিভ। হ্যাঁ, সো তোমরা যারা অ্যাগ্রিড বলছো, আবার বলছো যে ইয়েস হি হ্যাড, হ্যাঁ, এই যে সাদমান সাকিবের উত্তর সঠিক হয়েছে, মতিউর রহমানের উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ আরিফ হাসানের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। সুতরাং বুঝতে পারছো যে এইখানটাতে ইয়েস নো হয়। আচ্ছা, এইবার যদি এইখানটাতে শামস সেড ইয়েস এর পরে যদি অ্যাডেড থাকতো যে আরো কিছু বলেছে, ইয়েস আই হ্যাভ ডান ইট, হ্যাঁ, বা ইয়েস আই উইল সাবমিট ইট টু ইউ টুমরো, নো আই উইল সাবমিট ইট টু ইউ টুমরো, এরকম যদি কিছু হয়, তাহলে যেটা করবা, তাহলে দিয়ে দিবা যে এন্ড হি অ্যাডেড দ্যাট, হ্যাঁ, এন্ড হি অ্যাডেড দ্যাট দিয়ে বলে এন্ড হি অ্যাডেড দ্যাট, এরপরে কি বললো ওইটা তুমি জাস্ট এখানটাতে অ্যাড করে দিবা, অবশ্যই রিপোর্টেড অবস্থা, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে এটা তুমি বলবা না। অর্থাৎ আমার পয়েন্টটা হচ্ছে এই যে যদি ইয়েস বা নো থাকে, সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দি নেগেটিভ, এই দুইটা জিনিস আমরা অবশ্যই ব্যবহার করব। এই নিয়মটা অবশ্যই মনে রাখবা, আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা পরের রুলে মুভ করতে পারি তোমরা যদি চাও। একজন জিজ্ঞেস করছে অ্যানসার্ড অ্যাফার্মেটিভলি হবে কিনা। অ্যানসার্ড অ্যাফার্মেটিভলি আমি নিজেও অতীতে লিখেছি এবং শিক্ষক নাম্বার কেটেছেন। হ্যাঁ, এইটা গ্রামাটিক্যালি খুব বেশি ভুল না, কিন্তু রিস্কটা নিও না, কারণ হচ্ছে অ্যানসার্ড ইন দি অ্যাফার্মেটিভ এটা অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি গৃহীত হয় আমাদের কন্টেম্পোরারি গ্রামার লার্নিং এ। সুতরাং অ্যানসার্ড ইন দি অ্যাফার্মেটিভ এটাই কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। আচ্ছা, আমরা এবার একটু পরের লেসনে চলে যাচ্ছি। আজকে কিন্তু অনেকগুলি লেসন আমরা কভার করার চেষ্টা করব, একটু ফাস্ট মুভ করবার চেষ্টা তোমরা করবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমি দেখাতে চাই তা হচ্ছে এই প্রবলেমটা তোমরা সাধারণ ন্যারেশনেও কিন্তু পেয়েছো আই থিংক। হ্যাঁ, সাধারণ ন্যারেশনেও কিন্তু এটা তোমাদের থাকে। সেটা কি? রাতিব সেড ফ্রেন্ডস লেটস গো হান্টিং। এই বাক্যটাতে দুটো প্রবলেম আছে, যে দুটো প্রবলেমের কারণে আমাদের ভুল হয়ে থাকে। তোমাদের সবার কাছে আমার এটা একটা চ্যালেঞ্জ যে এই বাক্যটাকে তোমাদেরকে সাকসেসফুলি ন্যারেশন করতে হবে। বাক্যের দুটো প্রবলেম আছে, আমি তোমাদেরকে দেখাবো যে এই বাক্য থেকে আমাদের বেসিক্যালি দুটো জিনিস শেখার আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তাই আমি তোমাদের সবাইকে কিছুটা সময় দিতে চাই যে তোমরা সবাই এই বাক্যটি সমাধান করো। সাকিবুল নাহার মনীষা বলেছে যদি অ্যাফার্মেটিভলি নেগেটিভলি বলি, চাইলে বলতে পারো, এটা গ্রামাটিক্যালি ভুল হয় না। আমার সাজেশন হচ্ছে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ ব্যবহার করে লিখো। কারণ একটা জিনিস বুঝো যে তুমি যদি কমন সেন্স ইউজ করে অ্যান্সার করো, অ্যান্সার হয়ে যাবে, কিন্তু অনেক টিচার কিন্তু গ্রামার বই ফলো করে তোমার খাতা কাটবেন, সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার ইন দ্য অ্যাফার্মেটিভ দেওয়াটাই তোমার জন্য সেফ। আচ্ছা, ওকে, অনেকেই হয়তো লেখাটা দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে একটু উপরে হয়ে গিয়েছে। আই এম সো সরি, আমি এখন থেকে আরেকটু নিচে করে লাগাবো। ওকে, হ্যাঁ, আই হোপ এখান থেকে দেখা যায়। আচ্ছা, রাতিব সেড ফ্রেন্ডস লেটস গো হান্টিং। Ratif suggested his friends to go hunting. Propose his friends, না একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা তোমাদেরকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে এটা যদি প্যাসেজ ন্যারেশন হয় তাহলে তো আমরা জানবো যে রাতিব কাদেরকে বলেছে, তাই তো? রাতিব যদি আমাদেরকে বলে থাকে যে তাহলে বলবো যে রাতিব
সাজেস্টেড আস। হ্যাঁ, ধরি এর পরে কোন একটা বাক্যে রাতিব আমাদেরকে বলল, যদি এইরকম থাকে তাহলে যেটা দিব, বা ধরো রাতিব আমাদেরকে জিজ্ঞেস করেছে বা ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেছে, তাহলে কি বলবো? রাতিব আমাদেরকে যদি বলে, যদি এখানটাতে অবজেক্টটা আমরা হয়ে থাকি, রাতিব এইখানটাতে এই ফ্রেন্ডস এই জিনিসটা তোমরা একটু মিস করে যাচ্ছ। এই জিনিসটার ক্ষেত্রে আমরা কিভাবে করে করতে পারি? সেক্ষেত্রে আমরা যদি জিনিসটাকে আস দিয়ে করি, ধরে নিই এখানটাতে আমাদেরকে বলা হয়েছে, হ্যাঁ, অ্যাড্রেসিং আস অ্যাজ ফ্রেন্ডস, এই জিনিসটা তোমাকে আগে লিখে নিতে হবে। কারণ ধরো আমি যদি বলি রাতিব সেড টু আস, এটা তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কাকে। কারণ বুঝতে পারছো যে এই ইনফরমেশনটা কিন্তু প্যাসেজ ন্যারেশনে দেয়া থাকবে, পরবর্তী বাক্যে গেলেই তুমি বুঝতে পারবে যে রাতিব কথাটা কাকে বলেছিল, তাই তো? এইখানটাতে রাতিব সেড টু আস, ধরো আমরা এখানটাতে বললাম অ্যাড্রেসিং আস অ্যাজ ফ্রেন্ডস, রাতিব সাজেস্টেড বা প্রপোজড, যে কোনোটা দিলে হবে, প্রপোজড, আমরা সাজেস্টেড দেই বরং, ঠিক আছে? রাতিব সাজেস্টেড that we go hunting। এইবার তোমাদেরকে দুইটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বলেছিলাম, সেটা তোমাকে দেখাই। প্রথম জিনিসটা হচ্ছে এই অ্যাড্রেসিং আস অ্যাজ ফ্রেন্ডস। এই জাতীয় বাক্যে যখন কিছু একটা বলা হচ্ছে, ফ্রেন্ডস, স্যার, ম্যাডাম, মাই লর্ড, এই জিনিসগুলি যখন তোমাকে ডাকা হয়, তখন এই অ্যাড্রেসিং কথাটা তোমাকে মেনশন করতে হবে। আমরা যে বাংলা কারক বিভক্তি পড়ার সময় সম্বোধন পদ পড়েছি না, যে ভাইয়া, ব্রাদার, হ্যাঁ, হি সেড টু মি ব্রাদার প্লিজ কাম উইথ মি, অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, এই জিনিসটা তোমাকে কিন্তু লিখতে হবে যে আমাকে অ্যাড্রেস করা হচ্ছে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যদি লেটস থাকে, তাহলে লেটস এর জায়গায় সাজেস্টেড বা প্রপোজ দিতে হয়। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, রাতি সাজেস্টেড দ্যাট উই গো হয়েছে, এখানটাতে কিন্তু ওয়েন্ট হয় নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে সাজেস্টেড কথাটি, এইটাকে বলা হয় হচ্ছে সাবজাংটিভ। এমন কিছু ভার্ব আছে যার পরে সবসময় পরবর্তী যে ভার্বটি থাকে, দ্যাট উই গো, দ্যাট উই ডু, এই পরবর্তী ভার্বটার সবসময় সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, এক্ষেত্রে পাস্ট ফর্ম হয় না। তোমরা সবাই যদি সাবজাংটিভ চ্যাপ্টারটি খুলে দেখো, আমি চেষ্টা করব সাবজাংটিভের উপর একটি ক্লাস নেবার জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সাবজাংটিভ ব্যবহার করবার ক্ষেত্রে তার পরবর্তীতে যে ভার্বটি থাকে সেটি কখনো পাস্ট ফর্ম হয় না, অর্থাৎ দ্যাট উই ওয়েন্ট কখনো হবে না, দ্যাট উই গোই কিন্তু সবসময় হবে। এই যে একজন বলছো দেখ ভাই শুড হবে, এগেইন এখানটাতে শুড হবে না, আমি তোমাকে বলি কেন। তার কারণ হচ্ছে রাতিব সাজেস্টেড, হ্যাঁ, লেটস যেহেতু বলা হচ্ছে, আমি যদি সাজেস্টেড বলি সেক্ষেত্রে আমরা উই গো দিলেই কিন্তু জিনিসটি যথেষ্ট, এখানটাতে শুড ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। অনেকেই মনে করছে এখানটাতে শুড দিতেই হবে, এই নিয়মটি কিন্তু ঠিক না, কারণ সাজেস্টেড ইন ইটসেলফ এটা কিন্তু একটা সাবজেক্টিভ। সাজেস্টেড দ্যাট উই গো হান্টিং, এইখানটাতে শুড ব্যবহার করা লাগবে না, বিকজ এটা সাবজাংটিভ। হ্যাঁ, সাবজাংটিভের কিছু বিশেষ নিয়ম রয়েছে, আমি চেষ্টা করব পরবর্তীতে একটা ক্লাসে তোমাদেরকে বোঝানোর জন্য। আপাতত এটুকু বুঝে রাখো যে সাজেস্টেড, প্রপোজড, প্রেসক্রাইবড, এই ধরনের সাবজাংটিভ রিলেটেড ওয়ার্ডগুলিতে পরবর্তীতে ভার্বের সিম্পল ফর্ম হয়। শুড বা ডিড এই ফর্মগুলি কিন্তু আর ব্যবহার করবার প্রয়োজন হয় না। ফাহিম আহমেদ আবার আমাকে বলছে, সাহাবি হাসান আমাকে বলেছে, হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছে শুড হবে কিনা। ভাই শুড এখানটাতে ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই, কারণ সাজেস্টেড একটা সাবজাংটিভ। আমি চেষ্টা করব খুব দ্রুতই তোমাদের সাবজাংটিভের উপরে ক্লাস নেওয়ার জন্য। সাবজাংটিভের ব্যবহার খুব অদ্ভুত, দেখলে মনে হয় যে বাক্যটি ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, যেমন হি সাজেস্টেড দ্যাট দ্যাট শি লিভ। হ্যাঁ, এই জিনিসটা আরো কত ইন্টারেস্টিং আমি তোমাকে দেখাই। সাবজাংটিভের কথা যেহেতু উঠলোই, তোমাদেরকে একটু দেখাই। she suggested বাদ দাও, suggest লিখি, হ্যাঁ, suggests that রাকিব leave now।
এখন তোমরা বলবা যে ভাইয়া এখানটাতে লিভস হবে না, কিংবা রাকিব শুড লিভ হবে না। না, দ্যাটস দ্য ক্যাচ। সাবজেক্টিভের খেলাটাই হচ্ছে এটা, যে শি সাজেস্ট কথাটা যেহেতু আছে, তাহলে দ্যাট রাকিব লিভ হবে। কেন ভাইয়া, রাকিব তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তো লিভস হওয়ার কথা না। যেহেতু সাজেস্ট সাবজেক্টিভ, তাই রাকিবের পরে ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম হবে, এস বাই এস যুক্ত হবে না, পাস্ট ফর্ম হবে না, কোনো চেঞ্জ হবে না। রাকিব লিভ নাও, শুড লিভও হবে না। বুঝতে পারছো? শি সাজেস্টস দ্যাট রাকিব লিভ নাও, অর্থাৎ বুঝতে পার। আচ্ছা, সোহাগ বলছে যে সাবজেক্টিভ কনসিডার করে না। না, সাবজেক্টিভ কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে কনসিডার করা হয়। হ্যাঁ, আমি আমি আই ক্যান শো ইউ সাম এক্সাম্পল যেখানটাতে সাবজেক্টিভের ইউজটা কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে করা হচ্ছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমার সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যদি একটা সাবজেক্টিভ ইউজ করো, ইউ হ্যাভ টু মেক শিওর যে সাবজেক্টিভের ব্যবহারটাও তুমি প্রপারলি করতে পারছো। আচ্ছা, এইবার পরবর্তী যেই কোশ্চেনটি আছে আমাদের সামনে সেই জায়গাটিতে যাই, এবং অবশ্যই আমি কথা দিচ্ছি যে সাবজেক্টিভের উপরে পরবর্তীতে আরো একটি ক্লাস হবে। এইবার যেই জিনিসটা তোমাদেরকে দেখাতে, যেটা হচ্ছে অ্যাডেড এর ব্যবহারটি। এই নিয়মটি আমরা কম বেশি সবাই কিন্তু জানি। সেটা হচ্ছে দ্য প্রফেসর সেড টু মি ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। আসলে অনেকে বলেছে যে টিচার এই জিনিসটি ভুল দিয়ে দেয়। দিস ইজ আনফরচুনেট যে অনেক জায়গায় এই জিনিসটা ভুল দেওয়া হয়, কারণ অনেকেই সাবজেক্টিভের নিয়মটা ফলো করতে ফেল করে। কিন্তু ইন রিয়ালিটি, ইন দ্য আইডিয়াল সেন্স, সাবজেক্টিভ যদি তুমি ব্যবহার করো তাহলে তোমাকে অবশ্যই সাবজেক্টিভের রুলটাও ফলো করতে হবে। সাজেস্টের পরে তুমি গ্রামারের মতো ইচ্ছা মতো শুড বা ভার্বের পাস্ট ফর্ম ইচ্ছা মতো চাইলেই ব্যবহার করতে পারো না। যাই হোক, পরবর্তী যে বাক্যটা আমাদের কাছে আছে সেই বাক্যটার দিকে আমরা খেয়াল করি। দ্য প্রফেসর সেড টু মি ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। তোমাদের সবার কাছে এই জিনিসটির জানতে চাচ্ছি। অকেজন নির্মাণ বলছেন ভাইয়া কমেন্ট করতে ট্রাই করেন। আজকে যেহেতু টপিকটা অনেক বড়, তাই চেষ্টা করছি আরো টপিক পড়বার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের কাছে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির অ্যান্সার করবার চেষ্টা করো। দ্য প্রফেসর সেড টু মি ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। এই বাক্যটা তোমাদেরকে দেবার উদ্দেশ্য আমার খুবই সিম্পল। কেন আমি তোমাদেরকে বাক্যটা দিচ্ছি? আচ্ছা, আমি তোমাদের কিছু উত্তর আগে করে নেই, তাহলে আমি পরবর্তীতে আচ্ছা, এইচ হৃদয় জিজ্ঞেস হচ্ছে প্রপোজের পর শুড হবে কিনা। না, প্রপোজ নিজেও কিন্তু একটা সাবজেক্টিভ, সেক্ষেত্রে শুড হওয়া উচিত না। হ্যাঁ, প্রপোজের পরেও তুমি সেখানটাতে দ্যাট উই গো হান্টিং এটা তুমি লিখতে পারবা, যেহেতু সেটা একটা সাবজেক্টিভ। হ্যাঁ, আরিফ হাসান বলছে দ্য প্রফেসর টোল্ড মি দ্যাট আই কুড গো হোম দেন আই মাইট কাম দ্য নেক্সট ডে। না, এইটা একটু ভুল হয়ে যাচ্ছে, দেন হবে না। আচ্ছা, আমি যে কারণটাতে দিয়েছি এখানটাতে অ্যাড দিতে পারো, বা যেটা হবে যে একের পর এক অনেকগুলি বাক্য যদি থাকে তাহলে যেটা করবে অ্যাডেড কথাটা ব্যবহার করতে পারো। যে দা প্রফেসরটা পি দিয়ে লিখলাম, দা প্রফেসর সেড টু মি, অথবা টোল্ড মি। হ্যাঁ, দা প্রফেসর টোল্ড মি দ্যাট আই কুড, এই যে কুডটা খেয়াল রাখো, ইউ ক্যান গো যেহেতু পাস্টে ছিল তাই ভিতরে গিয়ে কুড হয়ে গেল। দ্যাট আই কুড গো হোম, এখানটাতে নাও আছে, এটা দেন হয়ে যাবে। আই কুড গো হোম দেন, আই কুড গো হোম দেন হি অ্যাডেড দ্যাট, এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং, হি অ্যাডেড দ্যাট আই মাইট, এই যে মে আছে এখানটাতে, এখানটাতে পাস্ট আছে তাই মে থেকে মাইট হয়ে যাবে। আই মাইট কাম দা, এই যে টুমরো আছে এখানটাতে পাস্ট আছে, দা নেক্সট ডে হয়ে যাবে। তাই তো? কতগুলি জায়গায় তোমাকে খেয়াল করতে হবে। দেখো, ক্যানের জায়গায় কুড হয়ে যাচ্ছে, মেয়ের জায়গায় মাইট হয়ে যাচ্ছে, টুমরোর জায়গায় দা নেক্সট ডে হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি খেয়াল করতে না পারো তাহলে কিন্তু তোমার ন্যারেশনটা আলটিমেটলি ভুল হয়ে যাবে। তাই তো? হি অলসো সেড, হ্যাঁ আমি বলেছি হি অলসো সেড, সেটাও হবে। হি অ্যাডেড এর জায়গায় যদি তুমি অলসো সেড দাও তাহলেও হবে, অ্যাডেডটা শুনতে বেটার শোনায়। হ্যাঁ, তুমি অবশ্যই অলসো সেডও দিতে পারো। হ্যাঁ,
অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই বাক্যগুলোতে যদি পরপর অনেকগুলি বাক্য বলা হয় সেক্ষেত্রে হি অ্যাডেড কথাটি তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, আর যেই জিনিসগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে ক্যান থেকে কুড হয়ে যায়, মে থেকে মাইট হয়ে যায় যদি এই রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে। রিমেম্বার, এইটা প্রেজেন্টে থাকলে কিন্তু এই ঘটনাগুলি এভাবে করে ঘটতো না। হ্যাঁ, অর্থাৎ এভাবে করে পাস্ট যদি থাকে তোমার রিপোর্টিং ভার্ব, সেই অনুযায়ী তোমার ভিতরের জিনিসগুলোকেও এভাবে করে পরিবর্তন করতে হতে পারে। আচ্ছা, এইবার তার পরের এক্সাম্পলটাতে মুভ করি। আজকে এক্সাম্পল অনেক বেশি আমাদের কাছে, তাই আমাদেরকে একটু ফাস্ট মুভ করতে হচ্ছে। আমি জানি কালকে তোমাদের কার্নিভাল, তোমরা অনেক এক্সাইটেড কালকের দিনটি নিয়ে, তবু আজকে শেষ যে পড়াশোনাটুকু আছে সেটা। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু 2016 সালের সর্বশেষ লাইভ ক্লাস। আজকে 2016 সালের সর্বশেষ লাইভ ক্লাস। এরপরে আমরা কার্নিভালে জয়েন করব, আমরা অনেক মজ ফুর্তি করব। সুতরাং আজকে লাস্ট লাইভ ক্লাসটা আমরা অনেক সেলিব্রেশনের সাথে করবার চেষ্টা করি। আমি কথা দিচ্ছি যদি আমরা ক্লাসটা ভালো মতো শেষ করতে পারি তাহলে এই লাইভ ক্লাসের শেষে আমরা কিছুটা নিউ ইয়ার্স রেজলিউশন নিয়ে গল্প করতে পারি। আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা আমাদের কাছে আছে সেটার দিকে একটু লক্ষ্য করি। হ্যাঁ, আচ্ছা, হি সেড টু দ্য প্রিস্ট, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সেভড মাই লাইফ। এই বাক্যটা আমরা একটু সমাধান করবার চেষ্টা করি। এই বাক্যতেও না একটা কনফিউশনের জায়গা রয়েছে। এই বাক্যের কনফিউশনটা একটু জটিল, অনেকেই এই জায়গাটাতে ভুল করে, তাই এই বাক্যটা আমি তোমাদেরকে করতে দিয়েছি। আচ্ছা, হি সেড টু দ্য প্রিস্ট, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সেভড মাই লাইফ। এই বাক্যটি আমরা সবাই সমাধান করবার চেষ্টা করব। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া যারা ঢাকার বাইরে আছে তারা কি করবে? আমরা কালকে কার্নিভালটা লাইভ স্ট্রিম করব ফেসবুকে। তোমাদের অনুরোধ করা যাচ্ছে যে তোমরা লাইভ অপশন ব্যবহার করার মাধ্যমে কার্নিভালে আমাদেরকে জয়েন করবে। যেহেতু 10 মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল, তাই আমাদের দায়িত্ব যদি একটা কার্নিভাল করি সবাইকে নিয়ে করব। আমরা অবশ্যই তোমাদেরকে ছাড়া করব না, আমরা অবশ্যই তোমাদের সঙ্গে লাইভ ভিডিও ব্রডকাস্টের মাধ্যমে তোমাদের সঙ্গে যুক্ত থাকবো। আবিদার উত্তর সঠিক হয়েছে, মেহরাবাল মাকসুদের উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ, রাকিব আলিতুর উত্তরও সঠিক। হ্যাঁ, এক্স্যাক্টলি যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে যদি কোথাও থ্যাংক ইউ বলা হয় তাহলে যে কাজটা করতে হবে যে আগে লিখে দিতে হবে হি থ্যাঙ্কড দ্য প্রিস্ট, হি থ্যাঙ্কড দ্য প্রিস্ট and said that, said বা told দিতে পারো, and told him that he, এখন একটা ইম্পর্টেন্ট লেসন তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে এই হি, that he had saved his life। আচ্ছা, এখন যে লেসনটা সেটা অনেকেই লিখেছে আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যখন এই দুটো হি আর হি থাকে তখন না কনফিউশন হয়ে যায় যে কোনটা কে। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি, তা হচ্ছে এই জায়গাটাতে প্রিস্টের পিটা আমরা জুড়ে দিই যাতে করে সবাই বুঝতে পারে যে এই হি বলতে প্রিস্টের কথা বোঝানো হচ্ছে। সেই কারণটাতে এখানটাতে পিটা আমরা অনেক সময় ব্র্যাকেটে দিয়ে দিই। হি সেড টু দ্য প্রিস্ট থ্যাংক ইউ হয়ে যাচ্ছে হি থ্যাঙ্কড দ্য প্রিস্ট। যখনই থ্যাংক ইউ বলা হবে তখনই আগে বলে দিবা যে হি থ্যাঙ্কড দ্য প্রিস্ট এন্ড টোল্ড হিম দ্যাট হি হ্যাড সেভড হিজ লাইফ। এখানটাতে তুমি পি দেবার চেষ্টা করবে। আশির আপনার জিজ্ঞেস অ্যাডেড হবে কিনা, অ্যাডেড তোমরা অবশ্যই দিতে পারো। সাহাবি হাসানের উত্তর সঠিক, মোস্তাকিম হোসেন জিমের উত্তর সঠিক, নূরে জান্নাতের উত্তর সঠিক। আমরা ক্লাসের অর্ধেক সময় অর্থাৎ 30 মিনিট পার করেছি। 30 মিনিট পার করে এসে তোমাদের অবশ্যই যেটা সবসময় বলি যে 30 মিনিট হয়ে গেছে, এখন তোমাদের উচিত ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা, কারণ অনেক বন্ধুই রয়েছে যারা কিনা ন্যারেশন সম্পর্কে তাদের অনেক ভীতি রয়েছে, বিশেষ করে প্যাসেজ ন্যারেশন অনেক দুর্বলতা রয়েছে। আমি চাবো সেই ফ্রেন্ডদেরকে তুমি হেল্প করবে
এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। এইবার চলো আমরা আর যে সকল নিয়মগুলো রয়েছে, আমাদের হাতে খুব বেশি ডিটেলে যাওয়ার সময় হয়তো হবে না, কিন্তু তবু আমরা যতদূর সম্ভব ডিটেল কভার করবার চেষ্টা করব। এইবার আগেরটার মতনই, এর আগে ছিল যেমন থ্যাংক ইউ, এইবার আছে হচ্ছে গুড মর্নিং। হ্যাঁ, দ্য ওয়েটার সেইড গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং দিস মর্নিং। হ্যাঁ, দ্য ওয়েটার সেইড গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং দিস মর্নিং। এইখানটাতে আগেরটার মতনই কেবলমাত্র গুড মর্নিং চলে এসেছে থ্যাংক ইউর জায়গায়। এখানটাতে কিন্তু গুড মর্নিং এর জায়গায় তুমি গুড বাইও পেতে পারো কখনো কখনো। তোমাদের কাছে অনুরোধ করছি এই বাক্যটিকে তুমি ন্যারেশন করবার চেষ্টা করো। আশা করি এখন সবাই দেখতে পাচ্ছ। দ্য ওয়েটার সেইড গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং দিস মর্নিং। আমি তোমাদের সবার কাছ থেকে উত্তর দেখতে চাই। Jamal Hussain and 51 others shared your video. Thank you Jamal Hussain and 51 others. ভিডিওটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি আসলে তোমাদের ভিডিও শেয়ার করতে বলি, তোমাদেরকে যথেষ্ট ধন্যবাদ দেওয়া হয় না। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কারণেই আমাদের লাইভ ক্লাসগুলি এত বেশি সাকসেসফুল হয়, এত বেশি পপুলার হয়, আর তোমাদের কারণে টেনমেন্ট স্কুলের যাত্রা এত স্মুথ হয়েছে ওভার দ্য লাস্ট 1 year. থ্যাংক ইউ, ইউ গাইজ আর দ্য বেস্ট। আচ্ছা, হ্যাঁ, আশির আবরার বলছে দ্য ওয়েটার উইশ গুড মর্নিং and asked how he was doing that morning. আচ্ছা, মেহেদি জয়ের উত্তরও সঠিক, আরিফ হাসানের উত্তরও সঠিক। সিম্পল। The waiter wished, ধরো এখানটাতে যাকে বলা হচ্ছে প্যাসেজ নারেশনে তুমি জানতে পারবা যে আসলে কাকে বলা হচ্ছে। আমি যেহেতু একটা বাক্য লিখেছি বোঝা যাচ্ছে না, বোঝা যাবে পরবর্তীতে। The waiter wished, ধরো the customer, wish the customer good morning and asked him how he was doing that morning. এখানটাতে অনেকেই সঠিক উত্তর দিয়েছো। একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এই গুড মর্নিং এর পরে এই and ask him how, আমরা দেখেছিলাম যে yes no কোশ্চেন থাকলে কিন্তু আমরা if বা whether ব্যবহার করি, কিন্তু এই how are you doing this morning এইটা কিন্তু yes no কোশ্চেন না। যদি yes no কোশ্চেন না হয় তাহলে কিন্তু তোমরা how যে if বা whether ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে asked him how he was doing this morning, doing that morning। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, asked him how he was, অনেকেই যেটা করো লিখে দাও was he, কারণ আমরা কোশ্চেনটা এভাবে করে অভ্যস্ত, how was he doing that morning। কিন্তু আমরা যদি ন্যারেশন করি him how he was হবে, এখানটাতে how was he কিন্তু হবে না। বাক্যটা স্ট্রাকচার ফলো করবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে করো তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, অর্থাৎ এই স্ট্রাকচারে করা যাবে না, এই স্ট্রাকচারে করতে হবে। আমি যতজনের উত্তর করছি সবার উত্তরই মোটামুটি কিন্তু সঠিক হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই লেসন থাকবে যে পরবর্তী যে অংশটুকু asked him how he was, এই জায়গাটুকু একটু কেয়ারফুল থাকবা, কারণ এখানে কিন্তু সবথেকে বেশি ভুল হয়ে থাকে। আরেকটা জিনিস তোমাদেরকে সতর্ক করে দিই, সেটা হচ্ছে দ্য ওয়েটার সে গুড মর্নিং। এই গুড মর্নিং না বলে, ধরো গুড মর্নিং বলে নাই, ধরো তাকে বলেছে যে গুড বাই। হ্যাঁ, সব জায়গায় না উইশ হয় না, গুড বাই এর ক্ষেত্রে কিন্তু বিড হয়। হ্যাঁ, বিড হয়, যেটা পাস্ট টেন্স হচ্ছে বেড। হ্যাঁ, সেক্ষেত্রে হবে দ্য ওয়েটার বেড দ্য কাস্টমার গুড বাই। হ্যাঁ, বেড দ্য কাস্টমার গুড বাই। গুড বাই এর ক্ষেত্রে কখনো উইশ হয় না, গুড বাই এর ক্ষেত্রে সময় বিড হয়, যার পাস্ট টেন্সে গিয়ে হবে হচ্ছে বেড। অর্থাৎ দেখতে পাচ্ছ যে যদি উইশ করার কিছু থাকে, হ্যাঁ,
কাউকে তুমি গুড মর্নিং বললা বা গুড ইভিনিং বললা বা গুড বাই বললা, সেক্ষেত্রে উইশ হবে। যদি গুড বাই বলো সেক্ষেত্রে বিড, এবং তার পাস্ট টেন্স হবে হচ্ছে বেইড। হ্যাঁ, অনেকেই বেইডের উত্তরটা আমাকে হেল্প করছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আমাদের কাছে অল্প কয়েকটা এক্সাম্পল আছে, তারপরে আমাদের হাতে একটা এক্সাম থাকবে। আজকের পরীক্ষার লাস্টে, আজকের ক্লাসটার শেষ পর্যায়ে গিয়ে আমরা একটা প্যাসেজ ন্যারেশনের এক্সাম তোমাদেরকে করতে দিব। দেখি কারা কারা শতভাগ সঠিক প্যাসেজ ন্যারেশনটি করতে পারো। তাদেরকে আমরা আগামীকালকে, যদি তোমরা কালকে আসো কার্নিভালটাতে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কংগ্রাচুলেট করব এবং পুরস্কৃত করবার চেষ্টা করব। আচ্ছা, যেই ন্যারেশনটি আছে আমাদের সামনে তা হচ্ছে হি সেড বাই গড I will not leave this house। এই জিনিসটা ন্যারেশনটা তোমরা আমাকে সলভ করে দেখাও। By God, I will not leave this house। নূরে জান্নাত আগের কোশ্চেনটার উত্তর দিয়েছে। নূরে জান্নাত, তোমার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, পরের যে কোশ্চেনটা তোমাদের সামনে রেখেছি, হি সেড বাই গড আই উইল নট লিভ দিস হাউস। তোমাদেরকে আরেকবার মনে করে দিই, যেহেতু আজকে ক্লাসে একটু পরে একটা এক্সাম হতে যাচ্ছে, তুমি ভিডিওটি আরেকবার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ এক্সাম শুড বি কম্পিটিটিভ, রাইট? আমরা চেষ্টা করবো খুবই কম্পিটিটিভ একটা এক্সাম দেবার জন্য, এবং যাতে করে আমাদের প্যাসেজ ন্যারেশন নিয়ে আর কোনো ভয় না থাকে। এক্স্যাক্টলি, সোহাগের উত্তর সঠিক হয়েছে। সোহাগ সবার আগে উত্তর দিয়েছে। ওয়ালিউল্লাহ মিরাজ বলেছে কাস্টমার কেন হয়েছে। আচ্ছা, কাস্টমার কিন্তু আমি হাইপোথেটিক্যালি দিয়েছি। কেন আমি তোমাকে বলি, তার কারণ হচ্ছে ন্যারেশনের মধ্যে তোমার বুঝতে পারবা যে কনভারসেশনটা কার কার মধ্যে হচ্ছে। যেহেতু আমি একটা বাক্য লিখেছি, তাই সেখানটাতে বোঝা যাচ্ছিল না। একটা নর্মাল প্যাসেজ ন্যারেশনে ইউজুয়ালি বোঝা যায় যে কার কার মধ্যে কনভারসেশনটা হচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে কনভারসেশনটা ওয়েটার এবং কাস্টমারের মধ্যে হচ্ছে, এবং সেই কারণটাতে আমি কাস্টমারটা লিখেছি। ভেরি গুড। মেহেদি জয় উত্তর, শামসুন নাহার উত্তর সঠিক, রাকিবা ঋতুর উত্তর সঠিক। এই পার্টটুকু সবাই পারো, শুধুমাত্র এই জায়গাটুকুর জন্য। হি sweared by God that he would not leave that house। খেয়াল রাখবে, এই যে দিসটা ছিল, দিসটা কিন্তু দ্যাট হয়ে গেল। এই জিনিসটা কিন্তু খুব খেয়াল রাখবে। যে জিনিসটার জন্য তোমাদেরকে দিলাম যে এই সোয়ার্ড বাই গড, যদি বাই গড লেখা থাকে, বাই গড, বাই জিসাস, বাই আল্লাহ, বাই মাই লাইফ, বাই ইয়োর লাইফ, কারো কসম খেয়ে যদি কিছু বলা হয়, কারো প্রতিজ্ঞা করে, কারো শপথ করে যদি কিছু বলা হয়, তাহলে কিন্তু এই যে হি সোয়ার্ড বাই গড দ্যাট এভাবে করে হবে। ঠিক আছে, এই সোয়ার কথাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যাঁ, হি সোয়ার্ড বাই গড, বা এভাবে করে বলতে পারো যে সোয়ারিং বাই গড হি সেড দ্যাট। হ্যাঁ, এভাবে করেও কিন্তু লিখতে পারো। হ্যাঁ, সেভাবে করে তোমাদেরকে দেখাই যে সোয়ারিং বাই গড হি সেড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। এই সলিউশনটাও কিন্তু খুবই সিম্পল এন্ড এলিগেন্ট। আচ্ছা, তাকবীর ইসলাম বলেছে সোয়ার কেন হলো। সোয়ার হলো কারণ আমরা যখন বাই গড বলি, বা বাই জিসাস বলি, বা বাই মাই মাদার বলি, তখন আসলে এটাকে কসম করা বলে, প্রতিজ্ঞা করা বলে। হ্যাঁ, আমরা বলে খোদার কসম এটা করছি আমি, বা করব আমি, অনেকটা সেরকম। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে বাই গড, হ্যাঁ, বা বাই জিসাস, বা বাই আল্লাহ। হ্যাঁ, সেই কারণটাতে। হ্যাঁ, আচ্ছা, সাহাবী হাসানের উত্তর সঠিক। সোয়ারিং বাই গড হি সেড হি উড নট লিভ দিস হাউস। হ্যাঁ, মুস্তাকিম হোসেন জিমের উত্তর কিন্তু সঠিক হয়েছে। সোহাগ আমাকে কারেকশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সোহাগ। আমি এখানটাতে ছোট্ট একটা ভুল করেছি। সোয়ারের উত্তর, সোয়ারের পাস্ট টেন্স কখনো সোয়ার হয় না। থ্যাংক ইউ সো মাচ সোহাগ। আজকে আগামীকালকে যদি আমার সাথে তোমার দেখা হয়, অবশ্যই আমার সাথে দেখা করবে, এবং আই ও ইউ চকলেট। সেটা হচ্ছে হি সেড, আমি যদি সোয়ারের পাস্ট টেন্স দিয়ে লিখি তাহলে হবে হচ্ছে হি সোয়ার। থ্যাংক ইউ সো মাচ। সোয়ার, সোয়ার, সোয়ার্ন, এভাবে জিনিসটা হয়, সোয়ার হয় না। থ্যাংক ইউ ফর নোটিসিং দ্যাট গ্লিচ।
এই ক্ষেত্রে হি swore বাই গড দ্যাট এভাবে করে লিখতে পারো, বা সোয়ারিং বাই গড এভাবে করেও তুমি লিখতে পারো। মেইন কোয়েশ্চেন হচ্ছে তোমাকে অবশ্যই এই সোয়ার কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, মোস্তাকিম হোসেন জিমের উত্তর সঠিক। অকেজনিরন জিজ্ঞেস করছে সোয়ার কথাটা বুঝতে পারছেন না, সোয়ার হবে তার কারণ হচ্ছে এখানটাতে কসম করা হচ্ছে। আচ্ছা, পরবর্তী এক্সাম্পলটাতে চলে যাই। পরবর্তী এক্সাম্পলে এই জিনিসটাও একটু অদ্ভুত। হ্যাঁ, he said to me how much do I pay you 50 টাকা। এই জিনিসটা খুবই উইয়ার্ড। আমরা একদম শুরুর দিকে দেখেছিলাম যে জিহান শামসকে জিজ্ঞেস করেছে ভিডিওগুলি দিয়েছো কিনা, শামস বলেছে ইয়েস, এক শব্দে একটা উত্তর শেষ হয়ে গিয়েছে। এইখানটাতে আবার দেখো 50 টাকা, এইটাও কিন্তু এক শব্দে বা দুই শব্দে কিন্তু একটা কোয়েশ্চেন শেষ হয়ে গিয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এইটা আমরা কিভাবে করে ন্যারেশন করতে পারি। তোমাদের সবার কাছে প্রশ্ন, এই ন্যারেশনটা আমরা কিভাবে করে করব। হ্যাঁ, এখানে তো কোয়েশ্চেন মার্ক হবে। হ্যাঁ, মুস্তাকিম হোসেন জিম, এখানে তো কোয়েশ্চেন মার্ক হবে, বিকজ হি সেড টু মি হাউ মাচ ডু আই পে ইউ 50 টাকা। আমি তোমাকে কত টাকা দিব? 50 টাকা দিব? এই জিনিসটা জিজ্ঞেস করা হচ্ছে। এইটার ন্যারেশন কি হবে? তোমাদের কাছে এই প্রশ্নটির উত্তর জানতে চাচ্ছি, এই ন্যারেশনটার উত্তর কি হবে তোমরা আমাকে জানাও। হি সেড টু মি হাউ মাচ ডু আই পে ইউ 50 টাকা, এই জিনিসটার অ্যান্সার কি হবে? এই জিনিসটার ন্যারেশন কি হবে? আমি কিন্তু এখনো কারো কাছ থেকে উত্তর পাচ্ছি না। আচ্ছা, আনিকা চৌধুরী বলছে হি আস্কড মি হাউ মাচ ডিড আই পে হিম। না না, ভুল হচ্ছে। হি আস্কড মি হাউ মাচ হি ডিড পে হিম। না না না, ভুল হচ্ছে। হি আস্কড হাউ মাচ আই শুড পে হিম। ঠিক আছে, পুরোটা জানতে চাচ্ছি, 50 টাকা ব্যাপারটা অ্যাড করে বলতে হবে। হি আস্কড মি হাউ মাচ ডিড। না না, ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ডিড হবে না। সে যখন বলছে হাউ মাচ ডু আই পে ইউ, সে কিন্তু জানতে চাচ্ছে যে তোমাকে কত টাকা দিতে হবে। এইটা একটা এক্সপ্রেশন। আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে কত টাকা দিব। হ্যাঁ, আমি তোমাকে কত টাকা দিব, এটার মানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে আমার তোমাকে কত টাকা দেওয়া উচিত। এখানে তো শুড কথাটা তোমাকে ব্যবহার করতে হবে। হি সেড টু মি, এটা হয়ে যাবে হি আস্কড মি। হি আস্কড মি হাউ মাচ should he pay me। এরপরে 50 টাকার ব্যাপারটা তোমরা আমাকে একটু সমাধান করতে সাহায্য করো। তোমরা সবাই 50 টাকা, তাকবীর বলেছো আস্ক 50 টাকা, না হবে না। এই যে আশির আবরার সঠিক উত্তর দিয়েছে, হি আস্ক মি। হ্যাঁ, আশির আবরার উত্তর সঠিক না, হোসেন আলামিনের উত্তর সঠিক হয়নি। বিমুগ্ধর উত্তরও কিন্তু একটু ভুল হয়েছে। না, ইফ ইট ইজ 50 টাকা হবে না। হি আস্কড মি হাউ মাচ শুড হি পে মি। এরপরে হচ্ছে, এরপরে হি অলসো আস্কড মি দিতে পারো। হি অলসো আস্কড মি ইফ 50 টাকা would be enough। এই জিনিসটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ বাক্যটি। অর্থাৎ এই এক বাক্যে এই দুইটা শব্দে যখন তোমাকে এভাবে করে জিজ্ঞেস করা হবে এক্সপেক্টিং আ ইয়েস নো অ্যান্সার, তখন তোমাকে এভাবে করে অ্যান্সার করতে হবে যে হি আস্কড মি হাউ মাচ শুড হি পে মি, তারপরে হি অলসো আস্কড মি ইফ 50 টাকা would be enough। অর্থাৎ বুঝতে পারছো যে এই জিনিসটার জন্য তোমাকে আরেকটা ভেঙে লিখতে হবে। মাঝে মাঝে যেটা করতে হয় যে এই শব্দ দ্বারা কি মিন করা হচ্ছে ওটাকে একটু ভেঙে লিখতে হয়। এখানটাতে 50 টাকা কোশ্চেনটা দিয়ে বোঝানো হচ্ছে যে 50 টাকা পে করব, ইয়েস অর নো, তাই তো? মনে আছে ইয়েস অর নো কোশ্চেন থাকলে আমরা ইফ ব্যবহার করি। সেই কারণটাতে আমি লিখেছি হি অলসো আস্কড মি ইফ 50 টাকা would be enough, অথবা ইফ 50 টাকা would do।
এইভাবে করে তোমরা এই জিনিসটা কিন্তু সলভ করতে পারো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছো যে শুড কেন হবে? শুড হবে কারণ হাউ মাচ ডু আই পে ইউ যখন আমি তোমাকে বলি তখন আমি কি মিন করছি? আমি মিন করছি যে আমার তোমাকে কত টাকা দেওয়া উচিত, তাই তো? সেই ক্ষেত্রে তোমাকে শুড ব্যবহার করতে হবে। এখানটাতে কিন্তু হাউ মাচ ডিড আই পে ইউ হবে না, তার কারণ আমি তোমাকে প্রতিদিন কত টাকা দিই এটা জিজ্ঞেস করছি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি আমি তোমাকে এখন কত টাকা দিব, হাউ মাচ ডু আই পে ইউ। হ্যাঁ, সবসময় কিন্তু উইল আই পে ইউ জিজ্ঞেস করা হয় না, ইটস অ্যান এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে এই মুহূর্তে তোমাকে আমি কত টাকা দিব। অর্থাৎ তারপরে তুমি যদি 50 টাকা দাও, এই জিনিসটা এখন কত টাকা দিব এই জিনিসটা বোঝাতে ডু আই ইউজ করা হয়। যদি এখানটাতে উইল আই থাকতো একই কিন্তু মিনিং হতো। হ্যাঁ, এখানে তুমি উইল আই দিয়েও জিনিসটা বুঝতে পারো যে হাউ মাচ উইল আই পে ইউ। হ্যাঁ, ডু আই পে ইউ দিয়ে কখনো কখনো এই মুহূর্তে কত টাকা দিব সেই জিনিসটাও কিন্তু অ্যাজ অ্যান এক্সপ্রেশন বোঝানো হয়। আমি কিন্তু মোহাম্মদ আলী, আমি কিন্তু সুরের ব্যাপারটা, আচ্ছা সুরের ব্যাপারটা অনেকেই বুঝতে পারছো না। হাউ মাচ ডু আই পে ইউ এই কথাটার এই মুহূর্তে মানে কি? আমি যদি তোমাকে বলি হাউ মাচ ডু আই পে ইউ, এই জিনিসটা মানে হচ্ছে আমি তোমাকে এখন কত টাকা দিব। এই জিনিসটা মানে এই না যে আমি তোমাকে কত টাকা দেই। হ্যাঁ, আমরা অ্যাজ এন এক্সপ্রেশন এটা কিন্তু অনেক সময় বলে থাকি যে হোয়াট ডু আই ডু। হ্যাঁ, যখন আমি বলি হোয়াট ডু আই ডু তার মানে এই না যে আমি সবসময় কি করে থাকি, তার মানে হচ্ছে এখন আমি কি করব। একইভাবে হাউ মাচ ডু আই পে ইউ এই কথাটার মান এইখানটাতে মানে দাঁড়াচ্ছে হচ্ছে এখন আমি তোমাকে কত টাকা দিব, মানে আমার তোমাকে কত টাকা দেয়া উচিত। প্যাসেজ ন্যারেশনের বিউটিটা হচ্ছে তোমাকে বাক্যের অর্থটা বুঝে নিতে হবে, কি সেন্সে এই বাক্যটা এখানটাতে বলা হচ্ছে এবং সেই অনুযায়ী তোমাকে ন্যারেশনটা করতে হবে। এইখানটাতে বাক্যের সেন্সটা হচ্ছে কত টাকা দেয়া উচিত, সেই কারণটাতে আমি লিখেছি হি আস্কড মি হাউ মাচ শুড হি পে মি। কারণ এখনকার কথা হচ্ছে এইটা, ইউজুয়ালি সে কত টাকা দেয় এটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে না। আচ্ছা, অনেকে বলছে সেকেন্ড সেন্টেন্সটা বুঝে নেয়। ফাইন, সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে 50 টাকা, অর্থাৎ আমি সে আমাকে জিজ্ঞেস করছে 50 টাকা, অর্থাৎ 50 টাকা দিলে হবে। 50 টাকা দিলে হবে কিনা এই জিনিসটার কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন। 50 টাকাতে কি হবে এটা ইয়েস নো কোশ্চেন। এই কারণটাতে আমি লিখেছি হি অলসো আস্কড মি ইফ 50 টাকা উড বি এনাফ। অর্থাৎ এখানটাতে দেখতে পাচ্ছ যে ইয়েস নো কোশ্চেন থাকার কারণে এখানটাতে একটা ইফ হয়েছে। আচ্ছা, একজন লিখেছে উড বি দিলে ইফ কেন? উড বি দিলে ইফ কারণ হচ্ছে এখানটাতে একটা ইয়েস নো কোশ্চেন ভাইয়া। এখানটাতে কিন্তু উড এর সাথে এটা সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে এটা ইয়েস নো কোশ্চেন কিনা তার সাথে সম্পর্ক। আচ্ছা, অকেজনলি বলছে এরকম আর কয়টা ফ্রেজ আছে যার বদলে শুড হবে। এটা কিছুটা এক্সেপশনাল কারণ এই বাক্যটাতে পার্টিকুলারলি মিন করা হচ্ছে যে বর্তমানের একটা জিনিস, এই মুহূর্তের একটা জিনিস, সেই কারণটাতে এখানটাতে শুড ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। যদি এটা নিয়ে পরবর্তীতে আরো সমস্যা থাকে আমি তোমাদেরকে আবারও সলভ করবার চেষ্টা করব। ডু রাইট টু মি, আমাদের ফেসবুক পেজে তুমি চাইলে মেসেজ করতে পারো যে এই জায়গাটা বুঝতে পারি নাই। আমরা চেষ্টা করবো আবারও তোমাদেরকে বোঝানো, যেহেতু ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে উইল হ্যাভ টু মুভ অন, রাইট? আচ্ছা, মুভিং অন, লাস্ট যে প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে খুবই সিম্পল একটা প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু বেশি কমপ্লিকেটেড না। সেটা হচ্ছে দ্য কপ সেড টু জেরি প্লিজ কোঅপারেট। হ্যাঁ, দ্য কপ সেড টু জেরি প্লিজ কোঅপারেট এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হয়ে যাবে? সিয়াম আমাদের যে কমপ্লিকেটেড ওয়ে টু টিচ, হ্যাঁ ন্যারেশনে কিছু টপিক আছে যেটা একটু কমপ্লিকেটেড, এখানটাতে আমার আসলে কিছু করার নাই। আমার এই কারণটাতে আমার অনেক বাক্যতেই তোমাদের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি চেষ্টা করছি যতটুকু ইজি ওয়েতে তোমাদের বোঝানো যায়। তোমরা আমার সাথে কোঅপারেট করো, প্লিজ কোঅপারেট। ইন দ্যাট কেস আই থিংক আমরা অবশ্যই করতে পারবো। এই ছিল এরকম আরো এক্সেপশনাল আইটেম। হ্যাঁ অবশ্যই আরো এক্সেপশনাল আইটেম নিয়ে আমরা ফিউচারে ডিসকাস করব। আজকে কিছু বেসিক রুল শিখিয়ে নেই, পরবর্তীতে এক্সেপশনাল রুল নিয়ে আরেকটা ক্লাস করা যাবে, কেমন? আচ্ছা আচ্ছা, এই বাক্যটির ন্যারেশন কি হবে তোমাদের কাছে জানতে চাচ্ছি। দ্য কপ সেড টু জেরি প্লিজ কোঅপারেট। হ্যাঁ, আসির আবের উত্তর কিন্তু ডাইরেক্টলি সহজ হয়েছে। দ্য কপ সেড টু জেরি কোঅপারেট, দ্য কপ asked বা requested
জেরি টু কোঅপারেট। এইখানটাতে যে কারণটা তোমাদেরকে দিলাম যে আমাদের কিন্তু এখানটাতে বাক্যটা পুরাটা করা লাগলো না, আমরা যেটা বললাম টু কোঅপারেট। হ্যাঁ, বাক্যে যদি কিছু করতে বলা হয়, হ্যাঁ, যে ডু দিস, তখন টোল্ড হিম টু ডু দিস। হ্যাঁ, অর্থাৎ এই প্লিজ কোঅপারেট বাক্যটাকে দ্য কপ আস্ক রিকোয়েস্ট জেরি টু কোঅপারেট। এখানটাতে বাক্যটা খুবই সিম্পলি, খুব সহজভাবে সংক্ষিপ্ত আকারে তুমি সমাধান করতে পারো। খুবই সিম্পল এবং সেই অনুসারে অনেকেই সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। মোস্তাকিম হোসেন জিম আজকে অসাধারণ পারফর্ম করেছো, থ্যাঙ্কস আ লট। আরিফ হাসান ভেরি গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। আবু রায়হান তামিমের উত্তরও সঠিক হয়েছে। 80টার মধ্যে রিকোয়েস্টেড হবে। হ্যাঁ, আস্ক বা রিকোয়েস্ট যে কোনটা তুমি দিতে পারো, দুটোই কিন্তু রিকোয়েস্ট মিন করে। এইবার তোমাদেরকে আমি লাস্টে যে একটা এক্সাম হবে বলছিলাম, সেই এক্সামের কোয়েশ্চেনটা নিয়ে দিচ্ছি। সবাই রেডি থাকো, সবাই এই মুহূর্তে রেডি হয়ে যাও। আমি তোমাদেরকে একটা এক্সাম দিতে যাচ্ছি। তোমরা এখনই এই কোয়েশ্চেনটা দেখবে এবং দেখে এটার যে অ্যান্সার রয়েছে, অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। কমেন্ট সেকশনে আমি যার যার অ্যান্সার লাইক দিব তার অ্যান্সার সঠিক হয়েছে, যার যার অ্যান্সার লাইক দিব না তারা বুঝে নেবে সঠিক হয়নি। আমি চেষ্টা করবো রিপ্লাইয়ে লিখে দেবার যে কার কার উত্তর কেন কেন ভুল হয়েছে, এবং আমি নিজেও কমেন্টে একটা সঠিক উত্তর যেটা রয়েছে সেটা তোমাদেরকে লিখে দেবার চেষ্টা করব। তোমাদের জন্য আজকের এক্সাম হচ্ছে এইটা। আমি একবার করে দিচ্ছি, তোমরা চাইলে পরবর্তীতে ভিডিও থেকে আরো একবার দেখে নিতে পারো। তোমরা নিজের একটা প্র্যাকটিস করো, কারণ ন্যারেশনের প্র্যাকটিসের কোনো বিকল্পই নাই। সুতরাং আমাদেরকে ন্যারেশনটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে একবার পড়ে দিই পুরোটা। A fruit seller said, which fruits would you need? I have apple from Australia, oranges from USA, grapes from Canada, etc. The customer said, what fruits do you have of our country? The seller said, yes, I have coconut, guava, jackfruits, etc. The customer said, I want 1 kg of guava as it will be the substitute of Australian apple. এইটা হচ্ছে তোমাদের আজকের প্যাসেজ ন্যারেশনের এক্সামের কোয়েশ্চেন। তোমরা সবাই পরীক্ষাটা এখন দেওয়া শুরু করো। কমেন্ট সেকশনে তোমরা যারা যারা অনলাইনে আছো তারা সবাই এই জিনিসটার অ্যান্সার দাও। প্লাস তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো যাতে বাকি বন্ধুরাও এই পরীক্ষাটি দিতে পারে। দেখি তোমাদের বন্ধুদের মধ্যে কয়জন সম্পূর্ণরূপে সঠিক উত্তর দেয়। আমি চেষ্টা করব তোমাদের এই কোয়েশ্চেনের সম্পূর্ণ অ্যান্সারটা রিপ্লাই দেবার। তোমরা প্লিজ ভেঙে ভেঙে উত্তর দিও না, পুরাটার একবারে উত্তর দিবে যাতে আমি তোমাদেরকে একবারে একটা ফিডব্যাক দিতে পারি। আমি চেষ্টা করব তোমাদের সবাইকে একটা করে রেসপন্স দেবার। কিন্তু তার আগে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিব, কারণ তোমরা একটু সময় নিয়ে নিজের মতো পরীক্ষাটা দাও। তোমরা যারা 10 মিনিট স্কুলে ইতোমধ্যেই আছো তারা দেখতে পাচ্ছ যে আমাদের 10 মিনিট স্কুলের এই লাইভ অপশনটিতে 10 মিনিট স্কুলের লাইভ এই ফেসবুক পেজে কিন্তু তোমরা লাইভ ভিডিওগুলি দেখতে পারবে। পাশাপাশি তোমরা যদি ওয়েবসাইটে চলে যাও, যদি তোমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যাও তাহলে ওয়েবসাইট থেকেও কিন্তু এই সেম ভিডিওগুলি তোমরা চাইলে আবারও দেখতে পারবে। এই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা এই যে কোয়েশ্চেনটি রয়েছে এই কোয়েশ্চেনটির রেসপন্স কিন্তু তোমরা আমাদেরকে দিতে পারো, আমরা ম্যাক্সিমাম রিপ্লাই করবার চেষ্টা করব। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের পেজে বা আমাদের গ্রুপে জয়েন করো নাই তারা আজই আমাদের গ্রুপটিতে জয়েন করতে পারো, যাতে আমাদের প্রত্যেকটি নিউজ সম্পর্কে, প্রত্যেকটি ক্লাস সম্পর্কে তুমি আপডেটেড থাকো। আজকে এই বছর সর্বশেষ ক্লাস তোমাদের সাথে, এই বছরে আমার সর্বশেষ আজকে দেখা হচ্ছে, কিন্তু না, কালকে সকালে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে পিবিএস এ শান্তিনগর মোড় পাঞ্জিরি বুক স্টোরে। আমাদের প্রথম 10 মিনিট স্কুল কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। কালকে সবার সঙ্গে সেখানে দেখা হবে, আড্ডা হবে, সেলফি হবে, অনেক অনেক গল্প হবে, অনেক প্রশ্ন হবে, অনেক ফুর্তি হবে। সুতরাং দেখা হচ্ছে কালকে সকালে। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম আর নেভার স্টপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।